कहाँ जायचं सो पता नहीं बाबू है अभी बहुत ভিডিও হচ্ছে না হচ্ছে सुनने में अच्छा लगता है, देखने में नहीं। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমিংনেস। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আর আমি আজকে আমাদের এই অফবিট দার্জিলিং ভ্রমণের দ্বিতীয় ভিডিও নিয়ে তোমাদের কাছে আবার হাজির হয়ে গেছি। তো তোমরা জানো এর আগের দিন আমরা দার্জিলিং থেকে তিনচুলে এসে পৌঁছেছিলাম। আর যারা তিনচুলের হোমস্টের ভিডিওটা দেখোনি তারা গিয়ে কিন্তু হোমস্টের ভিডিওটা চেক করে আসতে পারো, কেননা এখন দেখাতে চলেছি হোমস্টের থেকে আমাদের সানরাইজের ভিউ। যেহেতু চটকপুর দার্জিলিং ঘুরে এসেছি কিন্তু কোথাও না সানরাইজ দেখা হয়নি। চটকপুরে বিশাল ঠান্ডা, দার্জিলিং এ যেই হোটেলে ছিলাম সেখান থেকে সানরাইজ দেখা হয়নি। আর এই তিনচুলের হোটেলে মানে আমার হোমস্টে পড়তে বসে এটা হচ্ছে সানরাইজের দৃশ্য। এখন বাজে সকাল 6:30 মতন, আর বিছানায় থাকতে পারলাম না। অবশ্য সত্যি কথা বলতে আমার রুমের বারান্দার থেকেও কিন্তু এই সেম ভিউটা পাওয়া যাচ্ছিল, কিন্তু ঠান্ডাটা তিনচুলেতে যেহেতু একটু কম, বাইরে বেরোনোর লোভটা সামলাতে পারলাম না। তার সাথে সাথে তোমাদেরকেও শেয়ার করে দিলাম কি সুন্দর সানরাইজটা মানে দেখতে পাচ্ছি আমি। তো কেমন লাগছে তোমাদের সেটা অবশ্যই আমাকে জানাতে ভুলো না বন্ধুরা। প্রকৃতির কি অপরূপ সৃষ্টি, তাই না? এরকম আর বারবার একটা কথাই মনে হচ্ছিল, যারা এখানে থাকে মানে আমার হোমস্টের মালিক বা অন্য হোমস্টের মালিক, তাদের জীবনটা যেন ধন্য। ভগবান তাদেরকে দু হাত ভরে যেন দিয়েছেন, যে যারা তার মানে অনেক জন্মের পুণ্য হলে এরকম জায়গায় বোধহয় বাড়ি করে। এরকম প্রকৃতির কোলে বসে কখনো তোমরা কি আগে ব্রেকফাস্ট খেয়েছো বলো তো? এই যে আজকে আমাদের সকালবেলা প্রকৃতির কোলে বসে ব্রেকফাস্ট, আলু পরোটা আর তার সাথে আছে হচ্ছে 2 রকম সস। এইসব জিনিস পাহাড়ে এসেই সম্ভব, তাই না বলো বন্ধুরা? আর হচ্ছে ডিম সেদ্ধ। এক্সট্রা করে নুনও দিয়েছে, যদিও আলু পরোটার সাথে আমাদের নুন লাগবে না। দেখি কেমন হয়েছে আলু পরোটা। ভীষণ নরম হয়েছে, তুলতুলে, যেরকম আমরা খাই তার থেকে একটু আলাদা। পুরো আলুর পুর ভর্তি করে দেওয়া আছে, দেখতে পাচ্ছ তোমরা। টেস্ট কিন্তু দারুণ। এখানে অল্টারনেটিভ দেয়, মানে কালকে যেমন আমাদেরকে পুরি সবজি দিয়েছিল, রুটি চাইলে রুটি, আজকে আলু পরোটা। বা তোমরা যদি চা খেতে চাও তাই দেবে, মানে যদি পুরি সবজি খেতে চাও সেটাও দেবে, আলু পরোটা রুটি করে দিতে বললে রুটি। সব রকম অপশন আছে যেরকম বাড়িতে থাকে আর কি। ফার্স্ট করেই দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা পেশক টি গার্ডেন দেখার উদ্দেশ্যে। আর তো এর জন্য আমাদেরকে গাড়ি করে এখানে আসতে হয়েছে, তার জন্য গাড়ি ভাড়া পড়েছিল 800 টাকা। তো এটা একটা ওয়ান ডে সিটি ট্যুর হয়, তোমরা চাইলে কিন্তু সেই সিটি ট্যুরটাও করে নিতে পারো। তার মধ্যে পেশক টি গার্ডেন থাকে, অর্কিড সেন্টার থাকে, তিনচুলে ভিউ পয়েন্ট থাকে, প্লাস তিনচুলেতে যে পার্ক আছে সেই পার্ক থাকে। কিন্তু আমাদের অত দূরে যাওয়ার ইচ্ছে নেই। যারা আমাদের রেগুলার মানে ব্লগগুলো ফলো করো, আমরা দেখবে যে ট্রাভেল করতে এসে খুব বেশি ট্রাভেল করা পছন্দ করি না, নিজেদের মতন একটু ঘোরাঘুরি করতেই পছন্দ করি। তা আমরা অত জায়গায় ঘুরবো না বলে আমাদের পড়েছে 800 টাকা মতন। কিন্তু ওই তোমরা যদি ওয়ান ডে ট্যুরের জন্য নাও 2 থেকে 2,500, সিজন অনুযায়ী আলাদা আলাদা হতে পারে। আর এখানে আসার পরে দেখো এখানে দেখতে পেলাম যে এরকম 100 টাকার বিনিময়ে এখানকার ড্রেস পরে আধ ঘন্টার জন্য ফটো তুলতে দিচ্ছে। তো তা আমি আর মেয়ে বা বাদ যাই কেন, দুজনে ড্রেস পরে নিলাম আর এই পেশক টি গার্ডেনের সামনে কিছু মেমোরি ক্যাপচার করে রেখে দিলাম।
कहाँ जाएछ सर? पता नहीं। बाबू हेवी मजा নিচ্ছে। কেমন লাগছে বাবু? তুলে নেবো? কি তুলে দিবি বাবুকে? কেমন ফটো উঠতেছে? দাঁড়া দেখি। যখন আমরা বেরিয়েছিলাম খুব সুন্দর রোদ ছিল, ঠান্ডাও লাগছিল না। আর এখন রোদটা হঠাৎ করে কমে গেছে, কি ঠান্ডা বাপরে। পুচকুর জন্য জ্যাকেট নিয়ে আসিনি, ড্রাইভার দাদা বললো যে লাগবে না, এখন বেশ ঠান্ডা লাগছে। আমার জ্যাকেটটা দিয়ে পুচকুকে দিয়ে দিয়েছি, ওটা ওর হয়। চলো একটা দাঁড়াও, ঠান্ডা ওপরে ভালো ঠান্ডা। গাড়ি ছেড়ে দেওয়ার পরে দেখো আমরা লাঞ্চ করে নিয়েছি, আর এখন আমরা চলেছি হচ্ছে পায়ে হেঁটে এই যে ছোট্ট গ্রামটা আছে সেটা ঘুরে দেখার জন্য। সামনেই একটা ভিউ পয়েন্টও আছে। তো আমাদের যে হোমস্টের মালিক ওই বলেছিল যে আমাদেরকে সাথে করে নিয়ে যাবে, না হলে আমরা তো এইদিকে রাস্তাও চিনি না। তো ওর সাথে সাথেই আমরা টুকটুক করে এই ছোট্ট গ্রামটা ঘুরে নিলাম। আর সত্যি কথা বলতে এই গ্রামের এত সুন্দর দৃশ্য, কোথাও না ঘুরে মানে ভিউ পয়েন্টের গুলোতে না গিয়ে আমার মনে হয় দুটো দিন হোমস্টেতে এমনি এসে রিল্যাক্সে ছুটি কাটানোর জন্য এইরকম জায়গা মানে আর দ্বিতীয় কোনো নেই। নিজে না এসে না দেখলেই বোধহয় এরকম জায়গার এক্সপিরিয়েন্স একদমই করা যায় না। এত সুন্দর ছবির মতন একটা গ্রাম, আর রাস্তায় সুন্দর মানে যেই রাস্তা ধরে হেঁটে যাচ্ছিলাম, আমাদের যে হোমস্টের মালিক ওদের নিজস্ব চা বাগান আছে, ছোট্ট ছোট্ট চা বাগান ওখানে রয়েছে। যেহেতু এখন শীতকাল চা বাগানগুলো অনেকটাই ছেটে দিয়েছে, আর পুরো রাস্তাটা জুড়ে রয়েছে এইরকম সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট ফুল, যার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম আর ফুলগুলো যেন আমাদেরকে অভ্যর্থনা জানাচ্ছিল। এলাহি খাওয়া দাওয়ার আয়োজন, এতগুলো চিকেন পকোড়া দিয়েছে স্ন্যাক্সে, অলরেডি আমরা কয়েকটা খেয়ে নিয়েছি, আর চা তো কম্পালসারি। সত্যি এই টাকায় মানে 1300 টাকা পার পার্সন, সেই হিসেবে 4 বেলা যা খাবার দিচ্ছে মানে অসাধারণ অসাধারণ। সাইজগুলো দেখো পকোড়ার, দারুণ পরিমাণ যা খাবার দিচ্ছে, 3 জনে খেয়ে ফিনিশ করতে পারছি না, এতটা পরিমাণে প্রত্যেকটা বেলায় যেটা বলছি সেটাই বানিয়ে দিচ্ছে, কোনো মানে কথা বলার কোনো জায়গাই নেই, এত ভালো। দার্জিলিং থেকে আসা দিয়ে মোট আমরা 3 দিন কিন্তু এই হোমস্টেটাই ছিলাম। আর তবে তোমাদের সাথে 2 দিনের ভিডিও আমি আজকে একসাথেই শেয়ার করছি। আর দেখো এই যে আমি বনফায়ারের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, এটা কিন্তু আমরা আগের দিন রাত্রে করেছিলাম, কিন্তু ওই বললাম না যে 2 দিনের ভিডিও আমি একসাথে শেয়ার করছি, তো বনফায়ারের ব্যবস্থা ওরাই করে দিয়েছিল। অবশ্যই এটা চার্জেবল, আর তোমরা যদি চাও এখানে কিন্তু চিকেনের ব্যবস্থাও ওরা মানে যে আমার হোমস্টের মালিক তাদের সাথে কথা বললে চিকেন বারবিকিউ করতে পারে। তো আমরা আর বারবিকিউ করছি না, এখানে শুধুই আমি বনফায়ারের ব্যবস্থা করেছি। আর আমাদের সাথে আরেকটা ফ্যামিলি ছিল, তো দুজনে মিলে 500 টাকা মতো লেগেছিল। তো দুটো ফ্যামিলি যেহেতু ছিলাম তার জন্য 250-500 টাকা দিয়ে মানে ভাগ করে নিজেদের মধ্যে করে নিয়েছিলাম। যেহেতু এখানে এত ঠান্ডা, এরকম বনফায়ার বা ক্যাম্প ফায়ার করতে ভীষণ ভীষণ ভালো লাগে। আর এইখানে যে হোমস্টের মধ্যেই একটা জায়গা আছে যেখানে করার মানে বনফায়ার সবসময় করা হয়, ব্যবস্থাও আছে সেখানে। তো সব মিলিয়ে তো আমাদের এই হোমস্টের এক্সপিরিয়েন্স ভীষণ ভীষণ ভালো।
তো তোমরা হয়তো ভাবছো যে হঠাৎ করে আমি কি দেখাচ্ছি, ভুল করে অন্য কোনো ভিডিও দেখছি নাকি অন্য কোনো ভিডিওর ক্লিপ অ্যাড করে দিয়েছি, একদমই কিন্তু নয় বন্ধুরা। এটা আমার প্রথম এক্সপিরিয়েন্স, পাহাড়ে গিয়ে এরকম মেলার এক্সপিরিয়েন্স। যেহেতু তিনচুলাটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই পড়ে, ওখানে গিয়ে দেখছি যে মানে এই আর আমি ক্রিসমাসের টাইমে গেছিলাম, ওই নিউ ইয়ারের ক্রিসমাস উপলক্ষে কিন্তু ওখানে মেলা বসেছে। তো আমি যে হোমস্টেতে থাকি তার কাছাকাছি বলতে ওই 15 মিনিট মতন হাঁটা রাস্তা, ওই পাহাড়ের মানে ভেতরের দিক দিয়ে হেঁটে আসলে 10-15 মিনিট, মানে আমাদের হাঁটার কথা বলছি। আর যদি এখানকার লোক হয়তো অনেক কম টাইম লাগবে। তো সেই হাঁটার ডিস্টেন্সে কিন্তু মেলাটা বসেছে। আর এখন বাজে এখানে ওই 5:30-6টা মতন। আমরা চলে এসেছি হচ্ছে মেলা ঘোরার জন্য। এসে দেখি সবে দোকানপাটগুলো খোলার ব্যবস্থা চলছে। আর এখানে কথা বলে জানতে পারলাম যে সব শিলিগুড়ি থেকে কিন্তু এই মেলার সরঞ্জামগুলো নিয়ে এসছে। দেখতে কিন্তু সেই অবিকল আমাদের যে সমতলে মেলাগুলো হয় বা কলকাতায় মেলাগুলো হয় সেই রকমই, কিন্তু এটার পার্থক্য হচ্ছে এটা কিন্তু সমতলের মেলা নয়। কেমন হয় এই মেলার এক্সপিরিয়েন্স সেটা আমার কাছে একদমই নতুন। আর আই হোপ তোমাদের কাছেও সেই ব্যাপারটা নতুন, তাই না বলো বন্ধুরা? তো বাচ্চাদের রাইড থেকে শুরু করে নাগরদোলা, বিভিন্ন আইসক্রিমের দোকান, সব রকম দোকানই কিন্তু এই মেলায় বসেছে। তবে সমতলের মেলার সাথে এখানে একটা পার্থক্য আছে। এখানে হচ্ছে মেইনলি মেলাগুলোতে হয় টাকা দিয়ে জুয়া খেলা বা এই টাইপের অ্যাক্টিভিটি খুব বেশি পরিমাণে হয়। আর পাহাড়ের লোকরা নাকি এই টাইপের অ্যাক্টিভিটির জন্যই মেলায় যায়। নাহলে এই ঠান্ডার মধ্যে এরকম মেলায় আসা মানে ভীষণই কষ্টদায়ক। যেহেতু আমরাও বেরিয়েছিলাম, বুঝতেই পারছিলাম এত ঠান্ডা বাইরে। তবে হ্যাঁ, এই জুয়া খেলার জন্য এই মেলাগুলো নাকি এখানে ভীষণ ভীষণ ফেমাস। কি রে, লুকিয়েছিস কেন? কি বলে গেল বল? ওরা কটার সময় ঘুম থেকে ওঠে? কটার সময় বললো শুনলি না? 4টের সময় বললো। ঘুমিয়ে পড়বে ওরা। এখন ওদের খাওয়া দাওয়া এখন বাজে 8:30 বাজে। আমাদের ডিনারটা দিয়ে গেল আর বলে গেল মানে ওরা 7টার মধ্যে ডিনার কমপ্লিট করে নেয়, যেটা ভীষণ হেলদি শরীরের জন্য, যেটা আমাদের মতন কলকাতার লোকেরা একদমই পারে না। আর হচ্ছে যে হোমস্টের যে দাদার যে পাপা, উনি 4টের সময় ওঠে। মানে জেনারেশন ওয়াইজ কিরকম চেঞ্জ হয় ব্যাপারটা। ছেলে হচ্ছে 6টার সময় ওঠে। পাপা সকালবেলা উঠে গরম জল করা, ঘরের কাজ টাজ করা, সেগুলো কমপ্লিট করে তারপরে মানে ছেলে ওঠে। মা কখন ওঠে আর জানি না। এর জন্যই মানে পাহাড়ের লোকদের শরীর এত ভালো থাকে, সুস্থ থাকে। ভাবছি বাড়ি গিয়ে আমরাও এই শোন, বাড়ি গিয়ে আমরাও 7টার মধ্যে খেয়ে নেব। হাসছে না, আমি তো 8টা 8:30টার মধ্যে এখন ডিনার করার চেষ্টা করি ডিনারটা তাড়াতাড়ি করে। তবে 7টার সময় পারি না। ওদের লাইফস্টাইল বলছিল যে সকালে 9টার সময় ওরা ভাত খেয়ে নেয়, যেহেতু ওর বাবা অফিস মানে স্কুলে পড়াতে যায়। দুপুরে ওই 3টে-4টের সময় মানে আমরা যেরকম সকালে ব্রেকফাস্টে যেটা করি, রুটি বা সবজি বা পুরি যেটা হোক, ওটা দুপুরবেলা খায় আর রাত্রিবেলা 7টার মধ্যে ডিনার করে নেয়। বেশ ভালো ব্যাপারটা। চলো, আজকে আমাদের ডিনার দিয়ে গেছে। খাওয়া আর ঘুমানো ছাড়া আমাদের আর এখন কোনো কাজ নেই। দেখো ঘুমিয়ে ঘুমিয়ে চোখ অলরেডি ফুলে গেছে। চলো ডিনারে আজকে কি আছে দেখাচ্ছি তোমাদেরকে। ও বাবা, রুটিও আছে। কি হয়েছে বল, কি হয়েছে? খাবার নষ্ট করতে ভালো লাগে না। ওদেরকে যতই বলছি আমরা কম কম করে খাবার দিতে। সন্ধ্যেবেলা স্ন্যাক্সে তো দেখলে এত ভারী খেয়েছি। এটা আজকে ভাত দিতে বলেছিলাম, শুধু রুটি ভাত দুটোই দিয়েছে। তার সাথে দেখো এখানে হচ্ছে মটর দিয়ে আলু দিয়ে একটা সবজি, ডিম মানে 3জনের 3টে দেওয়া তো উচিত ছিল। আমাদের জন্য আবার এক্সট্রা দিয়েছে। আমাদেরকে দেখে মনে হচ্ছে যে অনেক অনেক বেশি বেশি আমরা খাই।
আজকে কি একটা সর্ষে টর্ষে দিয়ে ডিম করেছে, আর হচ্ছে যদিও পেটে খিদে নেই, কিন্তু নষ্ট হওয়ার থেকে যতটা পেটে যায় আর কি। চলো আমরাও এবার ডিনারটা কমপ্লিট করি, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার বেল আইকন ক্লিক করে দিও, যাতে নোটিফিকেশন তুমি সঙ্গে সঙ্গে পেয়ে যাও ভিডিও দেওয়ার সাথে সাথে। আর যদি ফেসবুক পেজের থেকে দেখে থাকো, পেজটাকে কিন্তু ফলো করতে ভুলো না। টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।